আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মূলত আমাদের বাংলা ক্লাসের যে 1000 প্রশ্ন সেটারই ব্যাখ্যা হিসেবে। আজকে আমি 10তম দিনের মতো, অর্থাৎ আজকে আমি 316 থেকে 350তম প্রশ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তার আগে একটু কথা বললেই সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো বা প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা ভাইবা দিয়েছেন, যেটা কি না গত 4 তারিখে 3 তারিখে শেষ হয়ে গিয়েছে। তো আপনারা যারা যারা প্রাইমারি পরীক্ষার ভাইভা দিয়েছেন অলরেডি, তারা কমেন্টে জানাতে পারেন কেমন পরীক্ষা দিয়েছেন, কেমন সব অভিজ্ঞতা জানাতে পারেন। পাশাপাশি খুব সম্ভবত আপনাদের 7 তারিখে ফাইনাল রেজাল্ট হবে। তো এটা নিয়ে হয়তো বা আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে আসলে ভাইভাটা কেমন হলো বা পরীক্ষা ফাইনাল রেজাল্টটা কী হবে, এই সব কিছু বিষয় নিয়ে হয়তো বা টেনশন কাজ করতেছে। তবে একটা সুখের কথা বা একটা ভালো কথাটা হচ্ছে এটাই যে, যদিও 7 তারিখে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, খুব সম্ভবত আপনাদের পোস্ট সংখ্যা বাড়াবে। যতটুকু আমরা নিউজে পেয়েছি সেটা হচ্ছে এবার পোস্টের সংখ্যা প্রাইমারির জন্য কিছু মনে হয় বাড়াবে সংখ্যাটা। তো যাক, এটা আপনাদের জন্য একটা পজিটিভ সাইড। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন, তারা চাইলে কমেন্টে জানাতে পারেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আর আমাদের কিন্তু দেখতে দেখতেই আমাদের যে 30টা ক্লাস, মেইনলি বাংলার যদি বলি, আমি শুধুমাত্র পার্সোনালি যদি বাংলার কথা বলি, তো 30টা ক্লাসের মধ্যে কিন্তু আজকে 10তম দিন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু ক্লাস অলরেডি শেষের দিকে বলা যায়। অর্থাৎ আজকে ক্লাস করলেই মোটামুটি আমাদের 3 ভাগের 1 ভাগ বাংলা ক্লাসটা শেষ হবে। তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটাই যে, আপনারা যারা শুরু থেকে ছিলেন তারা অবশ্যই, আমি আশা করি যে আপনারা নোট ডাউন করে পড়াশোনা করতেছেন। আর যারা রিসেন্ট আমাদের প্রাইভেট যে গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়েছেন বা আমাদের পেজের সাথে যুক্ত হয়েছেন, আশা করি আপনারা আমাদের এখন থেকে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের যে অতীতে যে ক্লাসগুলো ছিল সেগুলো আমাদের গ্রুপে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমাদের পেজ রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন। তো ওকে, যাই হোক, কথা আর না বাড়ে, আমি ক্লাসে শুরু করা যায়, ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করব যে আজকে কিন্তু প্রশ্ন শুরু হচ্ছে 316 থেকে 350 পর্যন্ত। তো ফার্স্ট প্রশ্ন যদি খেয়াল করি, এখানে বলছে যে উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কোনটি? উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কোনটি? ইতিহাসমালা, কথোপকথন, লিপিমালায়, হিতোপদেশ। এটা পরীক্ষায় আসছে পিটিআই ইন্সট্রাক্টর জেনারেল নিয়োগ পরীক্ষা 2019-এ। তো এখন কথা হচ্ছে উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কিন্তু, আচ্ছা তার আগে একটু কথা বলে নেই, যারা আপনারা এই অ্যান্সারগুলো জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি কনফিউশন থাকে সেটাও জানাবেন, এবং যদি এটা রিলেটেড, অর্থাৎ এই প্রশ্ন রিলেটেড যদি আর কোনো তথ্য বা আর কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে মনে হয় সেটাও কমেন্টে জানাতে পারেন। ওকে, একটু খেয়াল করি, উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি। তো উইলিয়াম কেরি, এনার কিন্তু গ্রন্থ হচ্ছে দুইটা, এখানে অপশনে দুইটা রয়েছে, একটা হচ্ছে ইতিহাসমালা এবং কথোপকথন। এই দুইটা অ্যান্সারই কিন্তু কারেক্ট, দুইটা অ্যান্সারই হচ্ছে সঠিক। এখন যদি বলা হয় যে বাংলা ভাষার, একটু খেয়াল করি, যদি বলা হয় বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ, প্রথম গল্প সংগ্রহ কে করেন? সেটা হচ্ছে ইতিহাসমালা। অর্থাৎ আমরা কিন্তু প্রশ্নগুলো কিন্তু একটা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব, কেননা আমরা এই ব্যাখ্যা থেকেই আশা করি পরবর্তীতে অন্যান্য পরীক্ষাগুলো তো চলে আসবে। একটু খেয়াল করি, উইলিয়াম কেরি সম্পর্কে কিন্তু আমরা জানলাম ইতিহাসমালা এবং কথোপকথন, এই দুইটা বইয়ের লেখক হচ্ছেন উইলিয়াম কেরি। তো এই রিলেটেড আর কি প্রশ্ন হতে পারে, একটু খেয়াল করি। বলছে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ করেন কে? প্রথম গল্প সংগ্রহ করেন হচ্ছে উইলিয়াম কেরি। ওকে, তো পরবর্তীতে খেয়াল করি যে যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ, বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কোনটি? কথোপকথন। অর্থাৎ আমরা দুইটা পেলাম এখানে, বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহের নাম হচ্ছে ইতিহাসমালা, যেটা কিনা উইলিয়াম কেরি রচিত, এবং বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কোনটি? কথোপকথন। কথোপকথন। আর যদি বলা হয় প্রথম প্রথম বাংলা পত্র সাহিত্য, প্রথম বাংলা পত্র সাহিত্য, এইটা প্রথম বাংলা পত্র সাহিত্য কোনটি? সেটার অ্যান্সার হচ্ছে কি? লিপিমালা। লিপিমালাটি কে লিখেছেন? লিপিমালার গ্রন্থ কিন্তু লিখেছেন রাম বসু। এটা লিখেছেন হচ্ছে রাম
রামরাম বসু, রামরাম বসু। আর হিতোপদেশের কথা যদি বলা হয় তো এটা লিখেছেন গোলকনাথ শর্মা, গোলকনাথ শর্মা, গোলকনাথ শর্মা। তো আমরা এখান থেকে উইলিয়াম ক্যারি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো আপনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু বলি, যদি জিজ্ঞেস করা হয়, যদি বলে হয় যে পবিত্র কুরআন মাজিদের প্রথম বাংলা সম্পূর্ণ অনুবাদ করেন কে, এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই অ্যান্সার জানেন, আমি আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে কোরআন মাজিদের প্রথম বাংলা অনুবাদ করেন কে। আর যদি বলা হয় যে বাইবেলের প্রথম বাংলা অনুবাদ করেন কে, সম্পূর্ণ বাইবেলের খ্রিস্ট ধর্মের যে পবিত্র গ্রন্থ যেটা রয়েছে বাইবেল, সেই বাইবেলের সম্পূর্ণ গ্রন্থ রচনা করেন কে, সেটা কিন্তু উইলিয়াম ক্যারি। এটা একটু লিখে দিই। আমরা কিন্তু জানি যে পবিত্র কোরআন মাজিদের বাংলা প্রথম সম্পূর্ণ বাংলা অনুবাদ করেন হচ্ছে গিরিশচন্দ্র সেন। বাট এইটা নিয়ে যদিও একটু বিতর্ক রয়েছে, তারপরেও আমরা যেহেতু সচরাচর বইগুলোতে আমরা যেটা পাই পরীক্ষা পাশের জন্য কিন্তু আমরা এটাই আমরা সঠিক বলে গণ্য করব। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম পবিত্র কোরআনে যদি বলা হয় সম্পূর্ণ কোরআনের, সম্পূর্ণ কোরআন মাজিদের, সম্পূর্ণ কোরআন মাজিদের বাংলা অনুবাদ করেন হচ্ছে, কোরআন মাজিদের বাংলা অনুবাদক হচ্ছে, বাংলা অনুবাদক হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। অনুবাদক, অনুবাদক কে হচ্ছেন? গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন। আচ্ছা, এখন গিরিশচন্দ্র সেন, এখন কিন্তু এইটার রিলেটেড কিন্তু আরও একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা কি? সেইটা হচ্ছে যে বাইবেলের সম্পূর্ণ বাংলা অনুবাদ করেন কে? অ্যান্সার হচ্ছে উইলিয়াম ক্যারি, অ্যান্সার হচ্ছে উইলিয়াম ক্যারি, অ্যান্সার হচ্ছে কি? উইলিয়াম ক্যারি। আমি যদি একটু ছোট করে লিখে দেই, একটু যদি ছোট করে লিখে দেই, এটা যদি আমি অন্য কালিতে যদি লিখি, এখানে বাইবেলের বাইবেলের যে অনুবাদ করেন সম্পূর্ণ, তিনি হচ্ছে অনুবাদ করেন উইলিয়াম ক্যারি। কত সালে করেন? প্রশ্ন আসতে পারে কত সালে করেন। এটার অ্যান্সার হচ্ছে 1799 সালে হচ্ছে উইলিয়াম ক্যারি বাইবেলের সম্পূর্ণ অনুবাদ করেন। আর যদি বলা হয় যে সম্পূর্ণ কোরআন মাজিদের অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। কত সালে করেন? সালটা হচ্ছে 1886, 1886। তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্ন রিলেটেড যে তথ্যগুলো, সম্ভবত এই যে প্রশ্নটা রয়েছে রিলেটেড প্রশ্ন হিসেবে এখান থেকেই যদি আসে, আশা করা যায় এখান থেকে কমন পড়বে। ওকে, তো নেক্সট প্রশ্ন একটু চলে যাই। পরবর্তী প্রশ্ন যে রস্বই এর উপরে, রস্বই এর মাত্রার উপরের অংশের নাম কি? অর্থাৎ এইটা কিন্তু রিসেন্ট যে বিশেষ পরীক্ষা হয়ে গিয়েছে, যেটা বলা হয় কি না সব থেকে বেশি কঠিন প্রশ্ন ছিল, সেইটার বাংলার একটা কি বলা যায় গ্রামারের হচ্ছে প্রশ্ন। গ্রামারের প্রশ্ন কথা কি বলছে যে রস্বইকার, রস্বইকারের মাত্রার উপরের অংশের নাম কি? এটা অ্যান্সার হচ্ছে আপনারা কিন্তু নিশ্চয়ই আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, যারা যারা এই অ্যান্সারগুলো জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এটার অ্যান্সার কিন্তু চৈতন, চৈতন বা অথবা কি হবে? টিকি, চৈতন অথবা টিকি, চৈতন অথবা টিকি। তো এখন কথা হচ্ছে যদি আমি কয়েকটা এখানে বর্ণ লিখি, যদি বলা হয় রস্বই, দীর্ঘই, রস্বউ, তারপর দীর্ঘ ও, ও, আচ্ছা ওটা হবে না, এটা ওই হবে। তারপর ট, ঠ। এক কথায় এই যে বর্ণগুলো আমি লিখলাম, এই বর্ণগুলোর উপরে সবগুলোর উপরে কিন্তু কি আছে? এই যে ঢের মতো, অর্থাৎ যদি ঢের মতো যদি কোনো কিছু থাকে বা লেজের মতো যদি উপরে কোনো কিছু থাকে বর্ণের, সেটাকে আমরা কি বলছি? চৈতন বা টিকি। তো এই চৈতন বা টিকির এই বিষয়টা কিন্তু পরীক্ষায় চলে আসছে। আর এখন যদি আকৃতির কথা বলা হয়, যদি বলা হয় আকৃতি শব্দগুলা কোনগুলা, তো আকৃতির ক্ষেত্রে যদি আমরা বলি, তো এটা ক, দূত খ, আচ্ছা ক দূত খ, তো এই শব্দগুলো কিন্তু আর যদি বলি ফ, তো এগুলো বর্ণ, কয়েকটা বর্ণ কিন্তু আকৃতির মধ্যে পড়ে, এগুলো হচ্ছে আকৃতি।
আর যদি বলা হয় পাগড়ি, যদি বলা হয় তো পাগড়ির বর্ণগুলো কোনগুলো? পরীক্ষায় কিন্তু যেহেতু একবার এটা আসছে যে রস্যের মাত্রার উপরে অংশের নাম কি, এভাবে যেহেতু আসছে রিসেন্ট, আমি ধরে নিতে পারি পরবর্তী অন্যান্য পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন যদি পাগড়ির কথা বলি, পাগড়ি বলতে কি বোঝায়? পাগড়ি হচ্ছে সাধারণত আমরা এভাবে চিন্তা করতে পারি মানুষের মাথার উপরে যেটা থাকে, অর্থাৎ সাধারণত যারা একটু ইসলামিক মাইন্ডের, যারা জুব্বা পরে বা এই টাইপের যারা পরে তারা কিন্তু পাগড়ি পরে। তাহলে এই টাইপের বর্ণগুলো কি কি রয়েছে? পাগড়ির কথা যদি বলি তাহলে বর্ণ রয়েছে হচ্ছে ও একটা পাগড়ির মতো দেখতে, ও, কারণ এই যে উপরে যে যে বিষয়টা রয়েছে আর কি পাগড়ির মতো, ও ইও, তারপর যদি বলা হয় ইও চ, হ্যাঁ, তো এই এই বর্ণগুলো, এই বর্ণগুলো কিন্তু, এই বর্ণগুলোকে কিন্তু পাগড়ি বলা যেতে পারে বা পাগড়ি। আর যদি বলে ঘাই, ঘাই বলতে কি এখানে যদি অপশনে যদি বলা হয় ঘাই আসলে কোনগুলা? ঘাই বলতে বোঝায় হয়ের সাথে একটা কি থাকবে? দন্ত ন থাকবে। এইটাকে ভাঙালে কিন্তু আমরা এর আগে ক্লাসে জেনেছি যে এটা হচ্ছে হ যোগ দন্তন্য, এটা কিন্তু মূর্ধন্য নয়, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঘাই, এটাকে বলা হয় ঘাই। তো এই বিষয়গুলো মূলত কোন বইয়ে রয়েছে? এটা রয়েছে বাংলা লেখার নিয়ম কানুন নামক একটা বই রয়েছে হায়াত মাহমুদের, বাংলা লেখার নিয়ম কানুন। তো এই বইতে, বাংলা লেখার নিয়ম কানুন, এই বইতে কিন্তু হায়াত মাহমুদ সুন্দরভাবে এই বিষয়গুলো হায়াত মাহমুদের বইয়ে কিন্তু রয়েছে। হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। তো আমরা ওই বইটা খুঁজলে বিস্তারিত আরও আমরা জানতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, শওকত ওসমানের রচনা কোনটি? বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চে আসছে শওকত ওসমানের রচনা কোনটি? আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, অনেকেই কমেন্ট জানাচ্ছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইটাই যে আপনারা কমেন্টে তো জানাবেনই, পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, সেটাও আমাদের জানাতে পারেন। পাশাপাশি আপনারা আমাদের যে ক্লাসগুলো দেখছেন চাইলে আপনারা শেয়ার দিতে পারেন, এবং যাতে করে বা আপনারা হচ্ছে মেনশন দিতে পারেন, যাতে করে আমরা অন্যান্য ফ্রেন্ডরা এটা উপকৃত হতে পারে, যাতে ক্লাস দেখতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের কথা কি বলছে যে শওকত ওসমানের রচনা কোনটি? শওকত ওসমানের রচনা কোনটি? এখানে উত্তম পুরুষ রয়েছে, জননী রয়েছে, শেষ রজনীর চাঁদ এবং চৌচির। তো খেয়াল করি শওকত ওসমানের একটা বিখ্যাত রচনা, সেটা কিন্তু জননী, জননী নামে কিন্তু উপন্যাস রয়েছে শওকত ওসমানের। এখন মজার ব্যাপার হচ্ছে জননী নামে আরও একজন বিখ্যাত লেখকের উপন্যাস রয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম কিন্তু উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? জননী। জননী, যেটা 1935 সালে প্রকাশিত হয়, সালে প্রকাশিত হয়। এবং শওকত ওসমানের যে রচনা জননী, এটা হচ্ছে 1968 সালে 1968 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এখন এটা 1958 সালে, হ্যাঁ, 1958 সালে প্রকাশিত হয়। এখন কথা হচ্ছে শেষ রজনীর রাতটা কে লিখেছেন? উত্তম পুরুষ কে লিখেছেন? উত্তম পুরুষ লিখেছেন হচ্ছে রশিদ করিম। উত্তম পুরুষের উপন্যাসের নাম হচ্ছে রশিদ করিম। রশিদ করিম হচ্ছে উত্তম পুরুষ উপন্যাস লিখেছে। আর শেষ রজনীর চাঁদ এটা লিখেছেন হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, আব্দুল গাফফার চৌধুরী। তো ওনার কিন্তু এটাও একটা বিখ্যাত উপন্যাসের মধ্যে কিন্তু একটা। আর চৌচির সম্পর্কে তো আমরা জানি, আবুল ফজল। চৌচি কে লিখেছেন? আবুল ফজল। আবুল ফজল লিখেছেন হচ্ছে চৌচির উপন্যাস। চৌচির উপন্যাসটা লিখেছেন হচ্ছে আবুল ফজল। এগুলো সবগুলো কিন্তু উপন্যাস, এগুলো সব উপন্যাস, এগুলো সব হচ্ছে উপন্যাস, এগুলো সব উপন্যাস, সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এটা উপন্যাস। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা প্রথম উপন্যাস ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা ফার্স্ট উপন্যাস ছিল, প্রথম উপন্যাস ছিল, প্রথম উপন্যাস ছিল। শওকত ওসমানের রচনা হচ্ছে জননী। হ্যাঁ, শওকত ওসমানের এবং দুইজন লেখকের জননা, আপনার হচ্ছে দুইজন
সাহিত্যিক বা দুইজন ঔপন্যাসিকের লেখা হচ্ছে যে কি উপন্যাস, অর্থাৎ জননী হচ্ছে দুটো, একজন শওকত ওসমান এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে জননী। ওকে, নেক্সট প্রশ্ন খেয়াল করি। বিসর্গ এক প্রকার কি? নিঃশব্দ ধ্বনি নাকি অন্তুস্থ শ্রেণীর ধ্বনি, অনুস্বর জাতীয় ধ্বনি নাকি হয়ের ধ্বনি? পরীক্ষা কিন্তু আসে বিসর্গ। আমরা বিসর্গকে কিন্তু কোলন ভেবে ভুল করি। কোলন হচ্ছে এক জিনিস আর বিসর্গ হচ্ছে এক জিনিস। কোলন কিন্তু মোটেই বাংলা বর্ণমালা না। কোলনটা হচ্ছে একটা বিরাম চিহ্ন, যেরকম দাড়ি কমা সেমিকোলন বিরাম, সেই রকম কোলনটা হচ্ছে বিরাম চিহ্ন। বাট আমরা ক্লোন আর হচ্ছে কি করি, যদি নাম লেখা হয়, আমরা যদি বলি নাম, নাম কি, নাম, হ্যাঁ নাম এরকম কি করে মোহাম্মদ অমুক, তো আমরা এখানে নামটা কি দিই, বিসর্গ দেই বা অনেক সময় কোলন দেই। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম কোলন বিসর্গ, বিসর্গ হচ্ছে এক প্রকার কি, এটার উচ্চারণ কি হবে? বিসর্গর কিন্তু উচ্চারণ সবসময় হ এর মতো হয়, এটা মাথায় রাখতে হবে, হ। তাহলে এটা কি অ্যান্সার হবে? হ এর ধ্বনি। বিসর্গ হচ্ছে হ এর ধ্বনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে হ কিন্তু আবার ঘোষ ধ্বনি। ঘ কিন্তু আবার ঘোষ, একই সাথে হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি হ হচ্ছে ঘোষ ধ্বনি এবং বিসর্গ হচ্ছে অঘোষ ধ্বনি। বিসর্গটা হচ্ছে কি, অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তো পরীক্ষায় কিন্তু অনেক সময় এটা আসতে পারে যে বিসর্গ এক প্রকার কি, হয়ের ধ্বনি, এটা তো আমরা জানলাম, বাট এটা ঘোষ না অঘোষ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করি, যদি হ থাকে সেটা হচ্ছে ঘোষ ধ্বনি, আর যদি বিসর্গ থাকে সেটা হচ্ছে কি ধ্বনি, অঘোষ ধ্বনি। ওকে, পরবর্তী প্রশ্ন, হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর আলাওল, দীনবন্ধু মিত্র, জয়নন্দিন এবং অমিয়দেব, এটা কার রচনা? আলাওলের রচনা। একটু খেয়াল করি, হপ্তপয়কর সম্পর্কে একটু একটু তথ্য দেই। সেটা হচ্ছে নিজামি গঞ্জভি। এই নিজামি গঞ্জভি নামে যে ব্যক্তিটা, এই নামের সাথে কি আপনারা পরিচিত রয়েছেন কিনা? ব্যাপারটা হচ্ছে যে হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর কিন্তু আলাওলের রচনা। এখন এই নিজামি গঞ্জভি কিন্তু এটার হপ্তপয়করের আলাওলের রচনা হলেও এটা মূল লেখক ছিলেন কিন্তু নিজামি গঞ্জভি। মূল লেখক ছিলেন হচ্ছে নিজামি গঞ্জভি। আর আলাওলটা হচ্ছে কি করেছেন, এইটার অনুবাদ করেছেন, অর্থাৎ হপ্তপয়কর হচ্ছে অনুবাদ কাব্য, অনুবাদ গ্রন্থ বা অনুবাদ কাব্য। হপ্তপয়কর কিন্তু অনুবাদ কাব্য, এটা হচ্ছে অনুবাদ কাব্য। তো এই অনুবাদটা নিজামি গঞ্জভি কি করেছেন, উনি হচ্ছেন মূল লেখক, উনি হচ্ছেন মূল লেখক। এখন ব্যাপারটা হচ্ছে এই হপ্তপয়কর যে উপন্যাসটা রয়েছেন, আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন, এটা অবশ্য খুব ভালো দিক, আপনারা অ্যান্সারটা জানাবেন, হ্যাঁ যদি জানেন অ্যান্সারটা জানাবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই হপ্তপয়কর, এটা কিন্তু এটাকে একটা কাহিনী রয়েছে। কাহিনীটা কীরকম, যে হপ্তপয়কর যে অনুবাদ কাব্য রয়েছে, সেই অনুবাদ কাব্যে মূলত অনুবাদ কাব্য হিসেবে ছিলেন হচ্ছে আলাওয়াল। আর এইটার হচ্ছে একটা গল্পটা এরকম, মানে এই কাব্যগ্রন্থের রচনাটা ঠিক এরকম, যে এখানে একজন রাজা ছিলেন, সেই রাজাটা কি করতেন, তার 7জন হচ্ছে নারী বা তরুণী হচ্ছে তাকে কি করতেন, গল্প শোনাতেন। অর্থাৎ একজন রাজার সপ্তাহে যে 7 দিন থাকে, সেই প্রতিটা দিনই 7টা তরুণী কি করতেন, প্রতিটা দিন মানে 7টা দিন বার হচ্ছে 7টা, সেই 7 দিনে কি করতেন, 7জন তরুণী এসে তাকে একটা নির্দিষ্ট একটা কালারের গম্বুজে বসাতেন এবং আলাদা আলাদা গল্প শোনাতেন তাদের। তো প্রতিদিনই কি করতেন, প্রতিদিনই তাকে ওই রাজাটাকে কি করতেন, আলাদা আলাদা করে গল্প শোনাতেন। তো সেই গল্প থেকে আসছে যে 7জন যে নারী বা 7জন যে তরুণী, তো সেই তরুণীটা এই রাজাটাকে প্রতিদিন ডে বাই ডে শনি থেকে শুরু করে শুক্র পর্যন্ত 7টা মহিলা বা 7টা নারী 7টা দিনই গল্প বলতেন আলাদা আলাদা করে। তো এই জন্য এটার নাম কিন্তু হপ্তপয়কর, বা এটা অনেক সময় কি সপ্তপয়কর, এটার নাম কিন্তু সপ্তপয়কর হিসেবে পরিচিত। 7জন নারীর যে কাহিনীটা, তাকে যে রাজাটাকে যে গল্প শোনায় প্রতিদিন, সেটা হচ্ছে সপ্তপয়কর নাম হিসেবেও কিন্তু
এটা পরিচিত সপ্তপ্রকর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আলাওল সম্পর্কে যদি আমরা আর একটু তথ্য জানি, আমরা কিন্তু জানি যে আলাওলের হচ্ছে আলাওলের প্রথম কাব্য হচ্ছে কোনটা আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী, যেটা কিনা 1651 সালে প্রকাশিত হয়। 51 সালে প্রকাশিত হয় পদ্মাবতী, 1651 সালে প্রকাশিত হয় আলাওলের প্রথম কাব্য। তো এখন আচ্ছা, এটা হচ্ছে 1651 সালে হচ্ছে প্রকাশিত হয়। তো খেয়াল করি, আচ্ছা, তো এইটা নিয়ে কিন্তু অনেকের একটা বিষয়, সেটা হচ্ছে নিজামি গঞ্জবি। এটা কিন্তু নিজামি গঞ্জবি লেখা, নিজামি গঞ্জবি। তো নিজামি গঞ্জবি কিন্তু ছিল হপ্তপয়কর বা সপ্তপয়কর, আমরা যেটাই বলি না কেন, হপ্তপয়কর বা সপ্তপয়কর, এটার কিন্তু মূল লেখক ছিলেন হচ্ছে কে, নিজামি গঞ্জবি। আচ্ছা, মোটামুটি আমরা এটা সম্পর্কে জানলাম। এখন পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, এটার অ্যান্সার একটু দেন দেখি, যারা যারা পারেন কারকের। আচ্ছা, আপনারা যারা পারেন এটার অ্যান্সার, তারা এই অ্যান্সারটা দিতে পারেন। তো তার আগে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে নিজামি গঞ্জবি যে নামে যে ব্যক্তিটা ছিলেন, আপনারা যারা পারেন কমেন্ট করেন, আমি দেখব। আর হচ্ছে আমি একটু কথা অ্যাড করে নিই, নিজামি গঞ্জবি কিন্তু উনি মূলত ইরানের ব্যক্তি ছিলেন, ইরানে হচ্ছে তার ভাষা। তো ইরানের ভাষা কিন্তু আমরা নর্মালি জানি কি, ফার্সি ভাষা। তো যেহেতু তিনি ইরানের একজন কবি, নর্মালি কিন্তু এই যেহেতু মূল লেখক উনি, এই হপ্তপ্রকর কিন্তু তাহলে কি ফার্সি ভাষায় লেখা হবে। যেহেতু এই ব্যক্তিটা ইরানের নাগরিক, সুতরাং ইনি স্বাভাবিকভাবে ফার্সি ভাষায় কথা বলবেন। তো যেহেতু এটা ওনার লেখা, তাহলে এটা ফার্সি ভাষায় লেখা হবে। আচ্ছা, এটার অ্যান্সার অধিকরণ কারক, অনেকে দিয়েছেন অধিকরণ কারক, অপাদান কারক। আচ্ছা, অপাদান কারক কেন হবে? হালিমা আক্তার বলেছেন অপাদান কারক, বাট এটা অপাদান কারক কেন হবে? হ্যাঁ, অপাদান কারক আমরা কি জানি? অপাদান কারকের নিয়মটা হচ্ছে এরকম, যদি কোনো কিছু বিচ্যুত হয়, গৃহীত হয়, জাত হয়, তারপর ভীত, বিপদ, আরম্ভ, এই টাইপের শব্দ হলে সেটা কি হবে? অপাদান কারক। তো নদীতে মাছ আছে, এখানে আপনি কি এখানে বুঝলেন যে অপাদান কারক হবে? হ্যাঁ, এটা কিন্তু অপাদান কারক কেন হবে? অধিকরণ কারক যারা লিখছেন তারা এখন জানান যে অধিকরণ কারকের কোন কারকে হতে পারে এটা। অধিকরণ কারকের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে। আচ্ছা, আমরা কমেন্টে জানান, আমি একটু খেয়াল করি দেখি। এখানে বলা হয়েছে যে নদীতে মাছ আছে, এখানে নদীতে হচ্ছে কোন কারক? এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা খেয়াল করব, যখন নদী হোক আর পুকুর হোক আর যেটাই হোক না কেন, তো যখন কিন্তু পানির কথা বলবে, একটা নদীতে যদি বলা হয় যে তুমি নদী থেকে বা পুকুর থেকে পানি নিয়ে আসো, তাহলে সেই ব্যক্তিরা কিন্তু একটা বালতি নিয়ে যাবে বা যে কোনো একটা কিছু নিয়ে যাবে, সে কিন্তু টুপ করে পানি নিয়ে চলে আসবে, কোনো বেগ পেতে হবে না। কিন্তু যদি বলা হয় যে তুমি পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে আসো, তাহলে সে কি যেরকম পানিটা যেভাবে সে সুন্দরভাবে স্বাভাবিকভাবে গিয়ে নিয়ে আসতে পারতেছে, তো সেভাবে কি সে মাছটা নিয়ে আসতে পারবে? তাকে তো মাছটা ধরতে হবে। তার মানে কি, পানিটা হচ্ছে অ্যাভেলেবল, মানে সব সময় বিস্তৃতভাবে আছে। তো যেটা অ্যাভেলেবল, যেটা বিস্তৃতভাবে আছে, সহজলভ্য, পুরোটা ঘিরে রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অভিব্যাপক। এটার নাম হচ্ছে অভিব্যাপক। তার আগে একটু খেয়াল করি, অভিব্যাপক। আর যদি বলা হয় যে মাছটার কথা যদি বলি, মাছটা হচ্ছে, তো একটা পুকুরের পুরো জায়গায় কিন্তু মাছ নাই। যদি পুরো জায়গায় মাছ থাকতো, তাহলে সে পানি যেরকম পুরো জায়গায় আছে, সে গেল আর পানিতে নিয়ে আসলো, এটা কিন্তু পুরো জায়গায়। বাট মাছটা কিন্তু সে পুরোটা জায়গায় নাই। তো পুরোটা যদি না থাকে, সেটা হচ্ছে ঐকদেশিক। তো আমরা এভাবে মনে রাখতে পারি। একটু খেয়াল করি, অধিকরণ কারক কিন্তু 3 প্রকার, আমি লিখে দিচ্ছি না, জাস্ট বলে দেই। অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কালাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ, আর একটা হচ্ছে কি আধারাধিকরণ। তো এখন বলা হচ্ছে কালাধিকরণ মানে, কাল মানে কি, টেন্স মানে আমরা জানি ইংলিশে শব্দ টেন্স মানে কাল মানে কি সময়। তাহলে সময় যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু অধিকরণ কারকের কালাধিকরণের মধ্যে পড়বে, কারণ কাল মানে একটা সময় বোঝাচ্ছে। আর একটা কি হচ্ছে ভাবাধিকরণ মানে যে একটার কারণে আরেকটা, যেরকম আলো, যদি বলা হয় যে অন্ধকারে, যদি বলে সূর্যোদয়ে অন্ধকার দূরভূত হয়, তাহলে একটার পরিবর্তে আরেকটা, এক্ষেত্রে সেটা ভাবাধিকরণ হবে। আর অধিকরণ কারক যেটা, আধারাধিকরণের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে কি অভিব্যাপক, একটা হচ্ছে অভিব্যাপক, যেটা আমরা বুঝতে পড়াচ্ছে অভিব্যাপক, আর হচ্ছে ঐকদেশিক, আর একটা হচ্ছে কি বৈষয়িক। তো এখন কথা হচ্ছে 3 নম্বর হচ্ছে বৈষয়িক। তো এখন ব্যাপারটা বৈষয়িকটা কি, এটা একটু ক্লিয়ার করি। বৈষয়িকটা হচ্ছে কিন্তু পরে যে সাপোজ সে অঙ্কে ভালো বা অঙ্কে কাঁচা, বিষয় বোঝাচ্ছে, বৈষয়িক বোঝাচ্ছে।
তো বৈষয়িক যদি বোঝাই তাহলে সেটা তো আলাদা একটা ক্যাটাগরি, বাট আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে নদীতে মাছ আছে, তো নদীতে যদি মাছ থাকে তাহলে এইটা অভিব্যাপক হবে নাকি ঐকদেশিক, এটা কিন্তু অবদান, অ্যান্সারটা কিন্তু অধিকরণ কারক হবে। অ্যান্সারটা অধিকরণ কারক এটা আমরা জানি, বাট যদি বলতো অধিকরণ কারক না দিয়ে এখানে ঐকদেশিক নাকি অভিব্যাপক নাকি আসলে কি, এগুলো যদি থাকবে সেক্ষেত্রে আমরা কি দিতাম। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এইটাই, যে একটু খেয়াল করি লেখার মধ্যে কিন্তু এই অ্যান্সারটা বিদ্যমান, লেখার মধ্যেই কীরকম, এখানে কিন্তু ঐক্য মানে কি, ঐকদেশিক আমরা একটু এক লিখি, যদি যদি বলা হয় এক, এক মানে কি একটা সিঙ্গেল, আর যদি বলা হয় অভিব্যাপক, ব্যাপক মানে কি, ব্যাপক মানে কি অনেক না, এই শব্দের মধ্যেই কিন্তু পুরোটা অর্থ নিহিত রয়েছে। ব্যাপক মানে কি বিশাল, বিস্তৃত, অনেক, তাহলে আর এক মানে হচ্ছে সিঙ্গেল। তো আপনি যদি ব্যাপকের কথা চিন্তা করেন তো পুকুরে মাছ এটা কিন্তু এক না, মানে সিঙ্গেল না, খুব কম না এটা, আর অভিব্যাপক মানে কি বিস্তৃত, পুরোটা জুড়ে, তার মানে পুকুরে মাছ আছে, সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অভিব্যাপক, এটা হচ্ছে কি ঐকদেশিক, অ্যান্সারটা হচ্ছে ঐকদেশিক হবে এটা। আর যদি বলতো পুকুরে পানি আছে তাহলে সেটার অ্যান্সার হচ্ছে অভিব্যাপক, অভিব্যাপক। আচ্ছা, আচ্ছা এখন একটু খেয়াল করি, সহকারী জজ প্রাথমিক পরীক্ষা 2007, তো যা আঘাত পায়নি এক কথায় কি হবে, অনাঘাত। একটু কথা বলি, যেগুলো মুখস্থ বেস রয়েছে, অর্থাৎ যেগুলো পরীক্ষায় সাধারণত আমাদের বোঝার কিচ্ছু নাই, জাস্ট আমরা মুখস্থ করার বিষয়, মেমোরাইজিংয়ের বিষয়, যেমন ভকেবুলারির কথা, বাগধারার কথা বলি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, তার পরিভাষা, এগুলো কিন্তু ডাহা মুখস্থ করতে হবে টানা, কোনো কথা নাই, এগুলো মুখস্থ করার বিষয়, এখানে বোঝানোর কিছু নাই। তো যা আঘাত পায়নি এক কথায় কি হবে, অনাহত। তো আপনাদের কিন্তু আমি জাস্ট এখানে কিন্তু হয়তোবা মুখস্থ বই যেগুলো থাকবে এগুলো কিন্তু আমি একটা লিমিটেড প্রশ্ন, আমি কিন্তু 30টার উপরে বেশি ক্লাস নিতে পারবো না। আর মুখস্থ বই যেগুলো সেগুলো কিন্তু আমি পরীক্ষায় আমার কোশ্চিনে কম ধরে রাখছি, এই কারণে যে মুখস্থ এখানে তো বোঝানোর কিছু না, এগুলো আপনারা পড়ে নেবেন, আলাদাভাবে বই থেকে বিস্তারিত জানার চেষ্টা করবেন। আচ্ছা, এইটা অ্যান্সার 12তম বিজিএসে আসছে কি, চিত্তমালা কাব্যগ্রন্থের রচয়িতাকে, এইটা একটু কি পাবেন, অমিয় চক্রবর্তী, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম নাকি চিত্তরঞ্জন দাস। খেয়াল করি একটু, চিত্তমালা এটা কিন্তু, আচ্ছা আপনারা, আচ্ছা অনেকে কমেন্ট করছেন অনাহত, আচ্ছা ওকে ওকে, একটু খেয়াল করি, চিত্তমালা কাব্যগ্রন্থ রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের চিত্রমালা হচ্ছে একটা কি কাব্যগ্রন্থ, একটা হচ্ছে কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় কত সালে, এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় হচ্ছে 1925 সালে, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় 25 সালে। তো এই কাব্যগ্রন্থ মূলত 5টি কবিতা রয়েছে, 5টি কবিতা, 5টি কবিতা রয়েছে। তো প্রথম কবিতার নাম হচ্ছে অকাল সন্ধ্যা, অকাল সন্ধ্যা। আচ্ছা, অকাল সন্ধ্যা এটা হচ্ছে প্রথম কবিতার নাম। আর এই কাব্যগ্রন্থ মূলত চিত্তরঞ্জন দাশকে নিয়ে, অর্থাৎ চিত্তরঞ্জন দাশের যে জীবনী কাহিনী সেটা কি, অর্থাৎ চিত্তরঞ্জন দাশকে, এখানে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেওয়া হচ্ছে অপশনে, যদিও এটা হবে না, এটা তাকে নিয়ে, অর্থাৎ এটার উপজীব্য বিষয় বলা যায়, বা এটার হ্যাঁ উপজীব্য বিষয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন কাহিনী, চিত্তরঞ্জন দাশের জীবন কাহিনী নিয়ে লেখা হয়েছে এটা। তো এখন দেশবন্ধু চিত্তরঞ্জন যিনি দাস ছিলেন, তো ওনার ওয়াইফ যিনি ছিলেন বাসন্তী দেবী, তার ওয়াইফের নাম ছিলেন কি বাসন্তী দেবী। তো সেই বাসন্তী দেবীকে কিন্তু কাজী নজরুল ইসলামের এই কাব্যটা, এই চিত্তমালা কাব্যটা কি করেছেন, উৎসর্গ করেছেন। এই চিত্তমালা কাব্যটা বাসন্তী দেবীকে হচ্ছে উৎসর্গ করেছেন, বাসন্তী দেবী উৎসর্গ করেছেন। তো বাসন্তী দেবী কিন্তু চিত্তরঞ্জন দাশের ওয়াইফ। তো কাজী নজরুল ইসলাম তাকে এই কাব্যটা উৎসর্গ করেন 2019 এই কাব্যটা হচ্ছে কত সালে প্রকাশিত হয়, 1925 সালে। আচ্ছা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে, হরপ্রসাদ শাস্ত্রী, মহিতলাল মজুমদার, যারা পারেন একটু দেখবেন, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত।
কাব্যগ্রন্থ অনুচ্ছেদ চিত্তনামা হবে। আচ্ছা, চিত্তনামা কেন হবে? এখানে প্রশ্ন যেটা ছিল ওইটাই থাকবে। হ্যাঁ, এটা কি ছিল প্রশ্ন? চিত্রমালা, চিত্রমালা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা এখানে খেয়াল করুন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে কে? অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। কিন্তু প্রশ্ন যদি বলা হয় বাংলা ভাষার প্রথম বাঙালি, এখানে যদি বলা হয় বাংলা ভাষার, খেয়াল করে, বাংলা ভাষার প্রথম বাঙালি, বাংলা ভাষার প্রথম বাঙালি, আচ্ছা, বাংলা ভাষার প্রথম প্রথম বাঙালি ব্যাকরণ কে রচনা করেছেন? বা যদি বলা হয় বাংলা ভাষায় বাঙালি রচিত, বা যদি বলে বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম ব্যাকরণ কোনটি? বাংলা ভাষায় বাঙালি রচিত, বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম ব্যাকরণের নাম হচ্ছে কি? প্রথম, এখান থেকে যদি বলি বাংলা ভাষায় বাঙালি রচিত, তারপরে এখান থেকে প্রথম ব্যাকরণ রচনা করেন, প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। তো গৌড়ীয় ব্যাকরণটা আসলে কত সালে প্রকাশিত হয়? গৌড়ীয় ব্যাকরণটা কিন্তু এটা 1833, 1833 সালে কিন্তু প্রকাশিত হয়। এখন এই নামে, অর্থাৎ রাজা রামমোহন রায় কিন্তু আরও একটা গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে কি? বেঙ্গলি গ্রামার, BNGA, বেঙ্গলি গ্রামার, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বেঙ্গলি গ্রামার, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় কিন্তু গ্রন্থ রচনা করেন। রামমোহন রায়, আচ্ছা, রাজা রামমোহন রায় কিন্তু গ্রন্থ রচনা করেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। তো আমরা 325 নম্বর প্রশ্ন একটু খেয়াল করি। এটা কিন্তু পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, যেটা কিনা 2013-তে পরীক্ষায় আসছিল। প্রশ্নে বলা হয়েছে যে বিদায় অভিশাপ কবিতাটি আসলে কার লেখা? এখানে অপশনে রয়েছে কাজী নজরুল ইসলাম, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি আসলে বিহারীলাল। তো এখন বিদায় অভিশাপ কবিতাটা কিন্তু আমরা জানি যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন এই প্রশ্ন থেকে আর রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে খেয়াল করি। এই বিদায় অভিশাপ কবিতাটা কিন্তু 1300 সালে হচ্ছে প্রকাশিত হয়। 1300 সালে প্রকাশিত হয়, যেটা কিনা সাধনা পত্রিকায়। কোন পত্রিকায়? সাধনা পত্রিকাতে বিদায় অভিশাপ কবিতাটি হচ্ছে কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, যেটা সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা কিন্তু পাবনা জেলার কালীগ্রাম নামে যে গ্রামটা রয়েছে, সেই গ্রামের জমিদার কাছারি বাড়িতে বসে কিন্তু এই কবিতাটি তিনি রচনা করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আমরা গাছি করা বলতে কি বোঝায়? টাল বাহানা করা, শর্টফট করা, বিশৃঙ্খলা করা, নাকি তোষামত করা? তো এটার অ্যান্সার কিন্তু হবে তোষামত করা। তোষামত করা। ডাকার নোট কোন ভাষায় রচিত? ডাক অধিদপ্তর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস 2024 আসছে। পালি, অপভ্রংশ, ব্রাহ্মী, নাকি সান্ধ্যা ভাষায়? তো এটার অ্যান্সার কিন্তু আমরা কিন্তু একটু খেয়াল করি যে 1907 সালে কিন্তু 1907 সালে কিন্তু চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদ, এটা কে আবিষ্কার করেছিলেন? এটা করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী নামে যে ব্যক্তিটা রয়েছেন, উনি কিন্তু চর্যাপদ রচনা করেছিলেন 1907 সালে। কোথায়? সেটা কিন্তু আমরা জানি যে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। রয়্যাল লাইব্রেরি থেকে যখন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ রচনা করেছেন, বা আবিষ্কার করেছেন, চর্যাপদটা যখন আবিষ্কার করেছেন 1907 সালে হচ্ছে আবিষ্কৃত হয়, চর্যাপদটা আবিষ্কার করা হয়েছে। তো তখন কিন্তু এই চর্যাপদের সাথে আরও 2টা বই বা 2টা গ্রন্থ কিন্তু আবিষ্কৃত হয়। একটা হচ্ছে ডাকার্ণব এবং আর একটা হচ্ছে দোহাকোষ। ডাকার্ণব এবং হচ্ছে দোহাকোষ। তো
তো এখানে প্রশ্নে বলা হয়েছে ডাকার্ণব কোন ভাষায় রচিত, সেটার অ্যান্সার কিন্তু অপভ্রংশ। একই সাথে যদি বলা হয় দোহাকোষ, দোহাকোষটাও কিন্তু অপভ্রংশ ভাষায় রচিত। ওকে, তাহলে আমরা সামারিটা যদি বলি, কি বললাম যে 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়, যেটা কিনা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন। একই সময়ে একই দিনে বা একই সালে সেটা কিন্তু ডাকার্ণব এবং দোহাকোষ গ্রন্থটাও রচনা করে আবিষ্কৃত করেছিলেন। এই আবিষ্কার করা গ্রন্থটা কিন্তু দুইটা, ডাকার্ণব এবং দোহাকোষ হচ্ছে অপভ্রংশ ভাষায় রচিত। আচ্ছা, শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটা? সদাচার। শিষ্টাচারের সমার্থক শব্দ হচ্ছে সদাচার। আচ্ছা, কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী রচিত? 24তম বিসিএসে আসছে, প্রশ্ন হচ্ছে মোস্তফা চরিত, নয়া জাতির স্রষ্টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী এবং মানব মুকুট। তো এখন এখানে বলছে যে ইয়াকুব আলী রচিত, ইয়াকুব আলী রচিত গ্রন্থের নাম হচ্ছে কিন্তু মানব মুকুট। ইয়াকুব আলী রচিত গ্রন্থের নাম হচ্ছে মানব মুকুট। তো বিশ্বনবী লিখেছেন কিন্তু গোলাম মোস্তফা, আর বিশ্বনবী যেটা এই গ্রন্থটা লিখেছেন গোলাম মোস্তফা। আর নয়া জাতির স্রষ্টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন হচ্ছে বরকতুল্লাহ। বরকতুল্লাহ, মোহাম্মদ বরকতুল্লাহ লিখেছেন। মোহাম্মদ বরকতুল্লাহ লিখেছেন কোনটি? নয়া জাতির স্রষ্টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থটি তিনি রচনা। আর মোস্তফা চরিত লিখেছেন হচ্ছে আকরম খা। আকরম খা, আকরম খা, যেটা উনি কিন্তু মোস্তফা চরিত নামে যে গ্রন্থটা রয়েছে এই গ্রন্থটা রচনা করেছেন। তো ইয়াকুব আলীর কথা যদি বলা হয়, তো ইয়াকুব আলীর আর কি কি গ্রন্থ রয়েছে যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো, সেটা যদি বলি, ইয়াকুব আলীর কথা যদি বলা হয় তাহলে সেটার অ্যান্সার হচ্ছে আচ্ছা, যদি বলা হয় নূর নবী, নূর নবী, নূর নবী এবং হচ্ছে ধর্মের কাহিনী, নূর নবী এবং ধর্মের কাহিনী, এই দুইটা গ্রন্থও কিন্তু ইয়াকুব আলীর উল্লেখযোগ্য গ্রন্থ। ওকে, পরবর্তী প্রশ্নে একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 36তম বিসিএস, যেটা কিনা প্রায়ই বা প্রতি বছরই বিসিএস পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায় সন্ধি থেকে। তো নিয়মটা হচ্ছে এটা, যদি বলা হয় রস্বই, রস্বই কিংবা দীর্ঘইর পরে, রস্বই কিংবা দীর্ঘইর পরে, রস্বই কিংবা দীর্ঘই থাকলে উভয়ে মিলে কি হয়? অর্থাৎ রস্বই দীর্ঘই কিংবা রস্বই দীর্ঘইর পরে রস্বই দীর্ঘই থাকলে উভয় মিলে কি হবে? দীর্ঘই হবে। এখন একটু উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। খেয়াল করি, এখানে বলা হয়েছে যে রবীন্দ্র, রবীন্দ্র, তো রবীন্দ্রটা আসলে এটাকে আমরা কিভাবে ভাঙব? এখানে কিন্তু রবীন্দ্র, রবীন্দ্র এখানে কি দীর্ঘই রয়েছে, তারপর আমরা ফলাফলটা পেয়েছি কি দীর্ঘই। তো দীর্ঘই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এটা হচ্ছে কি রবীন্দ্র, রবীন্দ্র। আচ্ছা, তাহলে যদি বলা হয় রবি, রবি যোগ ইন্দ্র, এখন একটু খেয়াল করি, রবি যোগ ইন্দ্র হচ্ছে সমান সমান রবীন্দ্র। এখানে কিন্তু রস্বই রয়েছে, রবির সাথে কিন্তু রস্বই আর ইন্দ্রর সাথে হচ্ছে রস্বই। তার মানে আমরা জেনেছি কি রস্বই এবং দীর্ঘই, রস্বই কিংবা দীর্ঘইয়ের পরে যদি রস্বই কিংবা দীর্ঘই আসে, তার মানে এখানে দুইটা রস্বই পেয়েছি, তো ইকুয়াল টু কি হয়েছে? দীর্ঘই। যদি বলা হয় অতীন্দ্র, আচ্ছা যদি বলা হয় অতীন্দ্র, তো অতীন্দ্রের ক্ষেত্রে কি হবে? সেম একই রকম, অতীন্দ্র। এখানে কিন্তু দীর্ঘই রয়েছে, তার মানে এখানে কি হবে? রস্বই অথবা দীর্ঘই প্লাস তাহলে অতীন্দ্র, অতি, অতি যোগ, অতি যোগ হচ্ছে ইন্দ্র। এখানে কিন্তু দুটো কি পেয়েছি আমরা? এটা পেয়েছি, রস্বই পেয়েছি, দুটাতেই রস্বই পেয়েছি। অতীন্দ্র ইকুয়াল টু হচ্ছে অতীন্দ্র দীর্ঘই। সেই হিসেবে এটার অ্যান্সার হচ্ছে কি হবে? তাহলে রবি যোগ গ নাম্বার অ্যান্সার।
সরি, এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, ঘ নাম্বার অ্যান্সার রবি যোগ, আচ্ছা গ নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার রবি যোগ ইন্দ্র সমান সমান, এটা দীর্ঘই পেয়েছি আমরা। রবীন্দ্র, রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ তাহলে আমরা কি পেলাম? রবি যোগ ইন্দ্র ইকুয়াল টু হচ্ছে রবীন্দ্র। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। যদি বলা হয় লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনী, তো লৌকিক কাহিনীর প্রথম রচয়িতার কথা যদি বলা হয়, সেটার অ্যান্সার কিন্তু কি হবে? দৌলত কাজী। তো দৌলত কাজী কিন্তু দুইটা গ্রন্থ রচনা করেছেন, কোনটা কোনটা? এটা হচ্ছে সতী ময়না, সতী ময়না ও হচ্ছে লোরচন্দ্রানী, লোরচন্দ্রানী, সতী ময়না ও লোরো চন্দ্রানী। তো এই দুইটা কাব্য কিন্তু রচনা করেছেন কে? দৌলত কাজী। তো এই দুইটা কাব্য কিন্তু হিন্দি কবি হিন্দু কবি হচ্ছে সাধনের মৈনাসৎ কাব্যগ্রন্থ থেকে কিন্তু, মৈনাসৎ কাব্যগ্রন্থের অবলম্বন, মৈনাসৎ কাব্যগ্রন্থ অবলম্বনে কিন্তু লেখা হয়, কাব্যগ্রন্থ অবলম্বনে। অর্থাৎ দৌলত কাজী কিন্তু দুইটা যে গ্রন্থ লিখেছেন, কাব্যগ্রন্থ লিখেছেন, একটা হচ্ছে সতী ময়না আর একটা হচ্ছে লোরচন্দ্রানী। তো এই দুইটা মূলত হিন্দি কবি সাধনের মৈনাসৎ কাব্য অবলম্বনে কিন্তু লেখা হয়। তো 332 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটা কিন্তু 16তম বিসিএসের একটা কোশ্চেন ছিল। প্রশ্নে বলা হয়েছে যে অচিন শব্দের স্বরেয় উপসর্গটি আসলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অ্যান্সার অপশনে দেওয়া রয়েছে নেতিবাচক, বিয়োগাত্মক, বিয়োগান্তক, নঙাত্মক এবং কি অজানা। তো এটার অ্যান্সারটা কি হবে? তার আগে একটু কথা বলে নেই, আমরা কিন্তু জানি যে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে টোটালি কতগুলা এবং খাঁটি তৎসম উপসর্গ কতগুলা? সরি, খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম বা সংস্কৃত উপসর্গ। তো তৎসম বা সংস্কৃত উপসর্গের কথা যদি বলা হয়, সেটা কিন্তু আমরা জানি কয়টি? 20টি। আর খাঁটি বাংলা যেটা, খাঁটি বাংলা উপসর্গ, ওটা কিন্তু 21টি। এটা কিন্তু আমরা সবাই জানি, হ্যাঁ 21টি। তো এখন কথা হচ্ছে স্বরেয় উপসর্গটা কিন্তু এটা একটা খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ। স্বরেয় হচ্ছে কি? বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ। তো এখন বলছে যে অচিন শব্দের স্বরেয় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে নঙর্থক। তো এখন একটু খেয়াল করি, এই নঙর্থক উচ্চারণটা কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু বলি হচ্ছে নিয়ত্তক, নিয়ত্তক বা নয় তৎপুরুষ সমাস, বা এটা কিন্তু আসলে উচ্চারণটা নয় হবে না, এই উচ্চারণটা হবে হচ্ছে নং, নং। অর্থাৎ অর্থাৎ হচ্ছে এইটার উচ্চারণ হচ্ছে, যদি বলা হয় নর পরে একটা ইও, এটার উচ্চারণ হচ্ছে নয়, নয়, এটার উচ্চারণটা কি হবে? নং, নং। ওকে, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? কবর, বহিপির, পায়ের আওয়াজ পাওয়া যায় এবং এরা কদম আলী। তো সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকটা কিন্তু কি? বহিপির, বহিপির, যেটা কিনা 1960 সালে প্রকাশিত হয়, 1960 সালে। এবং কবর নাটক সম্পর্কে আমরা জানি মনির চৌধুরী লিখেছেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটাকে লিখেছেন সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক এবং সৈয়দ শামসুল হক। আচ্ছা, আর এরা কদম আলী লিখেছেন হচ্ছে মামুনুর রশিদ, মামুনুর রশিদ, মামুনুর রশিদ। এরা কদম আলী গ্রন্থটি লিখেছেন হচ্ছে বা নাটকটি লিখেছেন হচ্ছে কে? মামুনুর রশিদ, মামুনুর রশিদ। তাহলে আমরা কয়েকটা কিন্তু মোটামুটি তথ্য পেলাম, মোটামুটি কয়েকটা তথ্য পেলাম। বহিপির হচ্ছে 1960 সালে প্রকাশিত হয়েছে, বহিপির 1960 সালে প্রকাশিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। অর্বাচীনের বিপরীত শব্দ কোনটি? আমরা জানি যে অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। আর দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে? দুধে ভাতে উৎপাত, যারা আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটার অ্যান্সার কিন্তু কি হবে? আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, যেটা কিনা 1985 সালে প্রকাশিত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের কিন্তু মোট 5টি গ্রন্থ রয়েছে, মোট হচ্ছে তার 5টি গ্রন্থ রয়েছে, 5টি গ্রন্থ। তার 5টি উল্লেখযোগ্য গ্রন্থের কথা আমরা জানি, 5টি গ্রন্থ।
তো 5টি গ্রন্থ কি কি একটু খেয়াল করি। 1 নম্বর হচ্ছে যে দুধে ভাতে উৎপাতে, 2 নম্বর হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, এটা 2 নম্বর। 1 নম্বর আমরা জানলাম দুধে ভাতে উৎপাত, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে খোয়াড়ি, 4 নম্বর হচ্ছে দোজকের ওম, এবং 5 নম্বর যেটা সেটা হচ্ছে কি জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তো এই 5টা গ্রন্থ কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল, কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ হয়? 18তম শিক্ষক নিবেদন 2024 আসছে। কোন গ্রন্থে জ্যোতি বা বিরাম চিহ্নের সার্থক প্রয়োগ হয়? হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। এই গ্রন্থটি লিখেছেন কে? এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গ্রন্থটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু গ্রন্থ। এটা প্রকাশিত হয়েছে হচ্ছে 1847 সালে। প্রকাশিত হয়ে হচ্ছে 1847 সালে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, জসীমউদ্দিনের রচনা কোনটি? জসীমউদ্দিনের রচনা যাদের দেখেছি, পথে প্রবাসে, কালো নিরবধি, ভবিষ্যতের বাঙালি। তো জসীমউদ্দিনের রচনা হচ্ছে যাদের দেখেছি, এটা প্রকাশিত হয়ে হচ্ছে 1952 সালে। 1952 সালে প্রকাশিত হয় যাদের দেখেছি। আর পথে প্রবাসে হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী। অন্নদাশঙ্কর রায়, এটা অন্নদাশঙ্কর রায়ের হচ্ছে ভ্রমণ কাহিনী। আর যদি বলা হয় কালো নিরবধি, এটা হচ্ছে আত্মজীবনী। কালো নিরবধিটা হচ্ছে আত্মজীবনী কার? ডক্টর আনিসুজ্জামানের। ডক্টর আনিসুজ্জামানের আত্মজীবনী। এবং ভবিষ্যতের বাঙালি যেটা লিখেছেন ডক্টর ওয়াজেদ আলী। ডক্টর ওয়াজেদ আলী, ভবিষ্যতের বাঙালি, এটা হচ্ছে প্রবন্ধ। এটা হচ্ছে প্রবন্ধ। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বানানটি আসলে শুদ্ধ নয়? দ্যাট মিনস হচ্ছে ভুল কোন বানানটি আসলে। এখানে রয়েছে দারিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি এবং কি ঊর্ধ্ব। তাহলে এখানে যেহেতু বলছে ভুল, শুদ্ধ নয়, তার মানে এখানে ভুল অ্যান্সারটা চাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এর অ্যান্সার হচ্ছে কি ঊর্ধ্ব বানানের সঠিক বানানটা হচ্ছে ঊর্ধ্ব। এটা আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, বিবি কুলসুম কার রচনা? সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা সংগঠক 2005। এটার অ্যান্সার হচ্ছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন। বিবি কুলসুম হচ্ছে কার রচনা? মীর মোশাররফ হোসেন। একটু খেয়াল করি, আমরা কিন্তু সবাই জানি মোটামুটি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু একটা বিখ্যাত উপন্যাস রয়েছে যেটা কিনা 1865 সালে প্রকাশিত হয়, যার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। খেয়াল করি 1865 সালে দুর্গেশ নন্দিনী। তো এখন হচ্ছে এই দুর্গেশ নন্দিনীর প্রকাশিত হওয়ার 4 বছর পর, দুর্গেশ নন্দিনী প্রকাশিত হওয়ার 4 বছর, তার মানে কত হচ্ছে? তার মানে 1869 সালে প্রকাশিত হয় কি মীর মোশাররফের হচ্ছে প্রথম গ্রন্থ। সে প্রথম গ্রন্থের নাম হচ্ছে রত্নবতী, যেটা কিনা রত্নবতী মীর মোশাররফের প্রথম উপন্যাস। তো এই প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার বাকি 4 বছর পরে, পরবর্তী 4 বছর পরে, অর্থাৎ 1873। তো আমি মূলত এটা সাজিয়ে নিয়েছি এই কারণে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, যেহেতু 1865 সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস লিখেছেন, তো 1865 যদি আমরা 4 করে
সামনের দিকে আগায় সেটা হচ্ছে 1869, পরবর্তী 4 হচ্ছে 1873। তো 1873 সালে কিন্তু তিনি হচ্ছে বিবি কুলসুমকে বিবাহ করেন। বিবি কুলসুমকে বিবাহ করেন, অর্থাৎ দ্বিতীয় বিবাহ করেন তিনি। তো কায়কোবাদ নিয়ে কিন্তু একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে এরকম যে কায়কোবাদ কিন্তু যখন বিয়ে করতে যান তখন কিন্তু তাকে যেই পাত্রীটা দেখানো হয়, তো সেই পাত্রীকে পরবর্তীতে বিয়ের সময় সেই পাত্রীর পরিবর্তে অন্য একজন তার বোনকে দেওয়া হয়, অর্থাৎ যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যাকে দেখিয়েছে, বাট তার সাথে বিয়ে না হয় তার বোনের সাথে বিয়ে হয়। যার কারণে কিন্তু মীর মোশাররফ হোসেন কিন্তু পরবর্তীতে আবারও বিয়ে করেন। আর কাকে বিয়ে করেন? সেটা হচ্ছে বিবি কুলসুম। 1873 সালে বিবাহ করেন। আর তার সর্বশেষ গ্রন্থের কথা যদি বলা হয়, তো তার ওয়াইফের নামে বা বিবি কুলসুমকে কিন্তু তার এই এই যে হচ্ছে যে শেষের যে গ্রন্থটা, সর্বশেষ যে গ্রন্থটা, সেটা কিন্তু প্রকাশিত হয় কত সালে? এটা প্রকাশিত হয় হচ্ছে 1910 সালে। তার মানে তার প্রথম যে গ্রন্থটা পেলাম এটা হচ্ছে 1869 সালে, যেটা কিনা রত্নবতী উপন্যাসের মাধ্যমে শুরু হয় তার লেখনী এবং শেষ হয় হচ্ছে বিবি কুলসুমের মাধ্যমে, অর্থাৎ 1910 সালে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন খেয়াল করি, অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কিন্তু, এটা হচ্ছে অ্যান্সার সত্যায়িত। সত্যায়িত। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কিন্তু এখানে কিন্তু শাস্ত্রী কিন্তু নিজে একটা উপাধি, শাস্ত্রী এটা একটা উপাধি, আর এখানে যে অপশনগুলো রয়েছে তার ভিতরে মহামহোপাধ্যায় হচ্ছে আরো একটা উপাধি। তো এখন হরপ্রসাদ শাস্ত্রী যে উপাধিটা দেওয়া হয় তাকে, এটা কিন্তু সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয় তাকে, এই উপাধিটা সংস্কৃত কলেজ। তাহলে আমি একটু লিখে দিই, শাস্ত্রী যে উপাধি সেটা কিন্তু সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়। যেটা কিনা 1877 সালে। আর মহামহোপাধ্যায় যে উপাধিটা দেওয়া হয় এটা কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক হরপ্রসাদ শাস্ত্রীকে কিন্তু যে উপাধিটা দেওয়া হয় এটার নাম হচ্ছে মহামহোপাধ্যায়। এটা 1898 সালে, 1898 সালে তাকে এই উপাধিটা দেওয়া হয়। এবং হরপ্রসাদ শাস্ত্রীকে কিন্তু আরও একটা উপাধি দেওয়া হয়, সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডেলিট উপাধি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেলিট উপাধি দেওয়া হয়। তো হরপ্রসাদ শাস্ত্রীর যদি বলা হয় প্রকৃত নাম, বা যদি বলা হয় আসল নামটা কি বা প্রকৃত নামটা কি, প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য। শরৎনাথ ভট্টাচার্য। তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে রবীন্দ্রনাথ বানানের শেষে কি আছে? রবীন্দ্রনাথের বানানের শেষে কিন্তু নাথ আছে। আর শরৎচন্দ্রের শুরুতে কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ শরৎটা শুরু আছে। তার মানে আমরা শরৎচন্দ্রের শরৎটা আমরা নিলাম, আর রবীন্দ্রনাথের শেষ থেকে নাথটা নিলাম, শরৎনাথ। আর সুকান্ত ভট্টাচার্যের শেষেরটা অর্থাৎ ভট্টাচার্য নিলাম। আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, পরীক্ষার সেন্টারে গিয়ে যেন ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শশী ও কুসুম বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুইটি চরিত্র? অ্যান্সার হচ্ছে পুতুল নাচের ইতিকথা। কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত প্রথম উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে কি? উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা, যেটা কিনা 1936 সালে প্রকাশিত হয়। আর গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। চরিত্রের কথা যদি বলি, গোরা নিজে একটা চরিত্র। তারপর হচ্ছে কি বিনয়, ললিতা, এটা হচ্ছে গোরার চরিত্র। আর কবিটা যদি বলা হয়, কবি উপন্যাস লিখেছেন কে? কবি উপন্যাস লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর উত্তম পুরুষ লিখেছেন কে? উত্তম পুরুষ লিখেছেন হচ্ছে রশিদ করিম। উত্তম পুরুষ লিখেছেন হচ্ছে রশিদ করিম। আচ্ছা, এখন কবি উপন্যাসে যদি চরিত্রের কথা যদি বলা হয়, তাহলে নিতাই এবং ঝুমুর। আর রশিদ করিমের উত্তম পুরুষ উপন্যাসের যদি চরিত্রের কথা বলা হয়, সেলিনা এবং মোস্তাক।
সেলিনা এবং হচ্ছে কি মোস্তাক। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? দীনেশচন্দ্র সেন, গোপাল হালদার, আহমেদ শরীফ নাকি সুকুমার সেন? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটা রচনা করেছেন হচ্ছে আহমেদ শরীফ। তো আহমেদ শরীফের কিন্তু আরও দুইটা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে স্বদেশ চিন্তা, এটা হচ্ছে স্বদেশ চিন্তা এবং বিচিত্র চিন্তা, এবং বিচিত্র চিন্তা নামে কিন্তু তার দুইটা গ্রন্থ রয়েছে। আর দীনেশচন্দ্র সেনের যদি গ্রন্থের কথা বলা হয় তাহলে বঙ্গভাষা ও সাহিত্য নামে তার গ্রন্থটি রয়েছে। আর গোপাল হালদারের কথা যদি বলা হয় তাহলে যদি বলি যে বাংলা সাহিত্যর রূপরেখা, বাংলা সাহিত্যর রূপরেখা, বাংলা সাহিত্যর রূপরেখাটা হচ্ছে কার? রূপরেখা হচ্ছে গোপাল হালদারের। আর যদি বলা হয় এইটাই যদি বলা হয় যে বাংলা সাহিত্যের রূপরেখার পরিবর্তে শুধু কি হবে? বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। তো ইতিহাসের কথা যদি বলা হয় তাহলে সেটার অ্যান্সার হচ্ছে সুকুমার সেন, অ্যান্সার হচ্ছে সুকুমার সেন। আর যদি বলা হয় যে রূপরেখা বাংলা সাহিত্যের, সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গোপাল হালদার। নেক্সট প্রশ্ন, যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কি? আমরা জানি, এটা সবাই জানি মোটামুটি, এটা হচ্ছে নিত্য সমাস। তো নিত্য সমাসের যদি উদাহরণের কথা যদি বলা হয় কালান্তরকে যদি বলা হয়, আর বা যদি বলা হয় দেশান্তর, তাহলে কি হবে? এটা অন্য কাল। কালান্তরকে কিন্তু কালান্তর, এটা কিন্তু নতুন একটা শব্দ যুক্ত হয়েছে, অন্য কাল বা অন্য দেশ, দেশান্তর, অন্য দেশ। বা যদি বলা হয় দর্শন, তাহলে কি হবে? দর্শন মাত্র। এখানে কিন্তু মাত্র শব্দটা দর্শনের সাথে কোনো সম্পৃক্ত না, তারপরেও কিন্তু একটা নতুন একটা যুক্ত হয়েছে। দর্শন থেকে কি হবে? দর্শন মাত্র। আচ্ছা, সেটাই হচ্ছে কি, অর্থাৎ ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের কি নিতে হয়? সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে নিত্য সমাস। ওকে, মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? নেকড়ে অরণ্য, বন্দি শিবির থেকে নিষিদ্ধ লোবান, প্রিয় যোদ্ধা, প্রিয়তম, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বাট প্রশ্নে বলেছে যে মুক্তিযুদ্ধের পটভূমিতে কাব্যগ্রন্থ, প্রশ্নটা একটু পেঁচানো, অনেকে হয়তো আমরা খেয়াল না করেই হুট করে একটা অ্যান্সার দিয়ে দেবো। মুক্তিযুদ্ধের পটভূমিতে কিন্তু 4টা অপশনে মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা, বাট কাব্যগ্রন্থের কথা হচ্ছে শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে বন্দি শিবির থেকে, যেটা কিনা 1972 সালে প্রকাশিত হয়। এটা করেছেন কে? শামসুর রহমান। আর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোও মুক্তিযুদ্ধ ভিত্তিক, বাট সেগুলো হচ্ছে উপন্যাস, সেটা কাব্যগ্রন্থ নয়। নেকড়ে অরণ্য লিখেছেন কে? শওকত ওসমান। তো শওকত ওসমানটা কি করেছেন? আচ্ছা, শওকত ওসমান ইনি হচ্ছে উপন্যাস লিখেছেন কি? নেকড়ে অরণ্য, যেটা কিনা মুক্তিযুদ্ধ ভিত্তিক। এটা প্রকাশিত হয় হচ্ছে 1973। আর নিষিদ্ধ লোবান লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক, যেটা প্রকাশিত হয় 81 সালে। এবং প্রিয় যোদ্ধা প্রিয়তম লিখেছেন হচ্ছেন কে? হাবিব হারুন। প্রিয় যোদ্ধা প্রিয়তম লিখেছেন হচ্ছে হাবিব হারুন। এটাও হচ্ছে উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওকে, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী যদি কোনো স্বর ধ্বনি লোপ পায় তাকে কি বলি আমরা? সম্প্রকর্ষ যদি উদাহরণ দেওয়া হয়, যদি বলা হয় অলাবু, খুব বহুল পরিচিত একটা উদাহরণ, অলাবু থেকে কি হয়েছে? লাবু, তারপরে হচ্ছে লাউ। এটা কিন্তু কি হচ্ছে? স্বরধ্বনি লোপ পাচ্ছে কিন্তু, খেয়াল করুন। বা যদি বলা হয় যে উদ্ধার থেকে কি হবে? উধার থেকে কি হবে? ধার। এখানে কিন্তু লোপ পাচ্ছে, ধ্বনিগুলো কিন্তু লোপ পাচ্ছে। যদি ধ্বনি লোপ পাই, অর্থাৎ দ্রুত উচ্চারণের জন্য যদি আদি, অন্ত বা কি মধ্যবর্তী কোনো কিছু, যদি কোনো ধ্বনির যদি স্বরধ্বনি লোপ পায়, সেক্ষেত্রে কি হবে? এটা সম্প্রকর্ষের অন্য নাম হচ্ছে কি? স্বরলোপ। এখানে স্বরলোপ, এখানে কিন্তু অপশনে দুইটাই থাকতে পারে। আচ্ছা, এখানে নেক্সট যে প্রশ্নটা রয়েছে 347 নম্বর, বলা হয়েছে যে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের কি
ধর্ম, এই কথাটা কে বলেছেন? এর অ্যান্সার হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরী, এটা কিন্তু এই কোন প্রবন্ধের একটা লেখা? এটা সংস্কৃতির কথা, সংস্কৃতির কথা প্রবন্ধে কিন্তু তিনি এই কথাটা বলেছেন, যেটা কিনা 1958 সালে প্রকাশিত হয়, যেটা কিনা 1958 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে নিচের কোনটি বিশেষ্য পদ? নিচের কোনটি বিশেষ্য পদ? জাত, গৈরিক, উদ্ধত নাকি গাম্ভীর্য? আচ্ছা, নিচের কোনটি বিশেষ্য পদ? এটার অ্যান্সার হচ্ছে কি হবে? গাম্ভীর্য। বিশেষ্য পদের কথা বলছে, বাট যদি বলা হচ্ছে যে যদি বলা হতো যে বিশেষণ পদ, যদি বলা বিশেষণ পদ, তাহলে সেটা কি হবে? গম্ভীর। সেটা হবে কি? গম্ভীর। গম্ভীরটা হচ্ছে কি? বিশেষণ পদ। নেক্সট প্রশ্ন কি রয়েছে খেয়াল করি। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আল মাহমুদ দৈনিক বাংলা, দৈনিক নবযুগ, দৈনিক গণকণ্ঠ নাকি দৈনিক আজাদ? একটু খেয়াল করি, এটা কিন্তু গণকণ্ঠ, গণকণ্ঠ, নট জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ নামে কিন্তু একটা কি বলে সংবাদপত্র রয়েছে, একই সাথে দৈনিক গণকণ্ঠ নামেও সংবাদপত্র রয়েছে। তো আল মাহমুদের কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ইনি ছিলেন কিন্তু দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক। আর যদি বলা হতো জনকণ্ঠ, যদি বলা হয় জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ, তো এই জনকণ্ঠের যিনি ছিলেন খুব সম্ভবত শামীমা, শামীমা এ খান, শামীমা এ খান। তিনি বর্তমান হচ্ছে দৈনিক জনকণ্ঠের সম্পাদক। আর আল মাহমুদ হচ্ছে দৈনিক গণকণ্ঠের সম্পাদক ছিলেন। এই দৈনিক গণকণ্ঠ পত্রিকাটি 1972 সালের 10 জানুয়ারি কিন্তু প্রতিষ্ঠিত হয়। জানুয়ারি 72-এর 10 জানুয়ারি। কিন্তু বাংলাদেশ সরকার, সেই সরকার কিন্তু কি করেন? 1974 সালের 18 মার্চ কি করেন? এই সংবাদপত্রটা বন্ধ করে দেন এবং কবি আল মাহমুদকে কি করেন? গ্রেফতার করেন। তিনি সরকারের সমালোচনা করতেন, বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত করতেন, যার কারণে বাংলাদেশ সরকার তাকে কি করেন? 1974 সালে 18 মার্চ তার এই পত্রিকাটা বন্ধ করে দেন এবং তাকে গ্রেফতার করেন, পত্রিকা বন্ধ করেন। আচ্ছা, জানুয়ারিতে প্রতিষ্ঠিত, আর এই পত্রিকাটা বন্ধ করানো হচ্ছে 1974 সালে 18 মার্চ। আর ঠিক ওই বছরই, ঠিক এক মাস পরে, অর্থাৎ 13 এপ্রিল কি করেন? সে পত্রিকাটি পুনরায় চালু করেন, যেটা বর্তমানও চালু রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন খেয়াল করি, শেষ প্রশ্ন। নেক্সট এবং শেষ প্রশ্ন, ডাক অধিদপ্তরের পোস্টাল অপারেটর ছিল যেটা, যে বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ? বিদেশি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ নাকি তদ্ভব উপসর্গ? তো ব্যাপারটা হচ্ছে বরবদ কিন্তু এটা ফার্সি উপসর্গ, বরবদ কিন্তু ফার্সি উপসর্গ, আর বাজেটা হচ্ছে আরবি, বাজেটা হচ্ছে আরবি উপসর্গ। বরবদ হচ্ছে ফার্সি এবং বাজে হচ্ছে আরবি উপসর্গ। তো ফার্সি উপসর্গ কিন্তু আমরা মোটামুটি জানি যে 10টি ফার্সি উপসর্গ রয়েছে। বরবদ, ফি, তারপর না, নিম, এগুলো কিন্তু কি ফার্সি উপসর্গ। আর বাজে যদি বলা হয় খয়ের, আমরা নর্মালি জানি কি যে আরবি উপসর্গ হচ্ছে 4টে, আম, খাস, লাগর, কিন্তু এইটার পাশাপাশিও কিন্তু বাজে এবং এই খয়ের, এই দুটাকেও কিন্তু আরবি উপসর্গ হিসেবে ধরা হয়। তার মানে কি বরবদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ? সেটার অ্যান্সার হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ, অ্যান্সার হচ্ছে বিদেশি উপসর্গ, অ্যান্সার হচ্ছে বিদেশি উপসর্গ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন আমরা সলিউশন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই, বা আশা করি ধরে নিচ্ছি আপনারা সব কিছু বুঝেছেন। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে শুধুমাত্র, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার ক্লাসগুলো, আমাদের যে পেজের যে ক্লাসগুলো হচ্ছে, সবগুলো ক্লাস নোট ডাউন করে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনার জন্য সুবিধা হয় অনেক। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা আমাদের ক্লাস করুন, পাশাপাশি আমাদের অতীতের যে ক্লাসগুলো ছিল কষ্ট করে আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, সেই গ্রুপে অ্যাড হয়ে পূর্বের ক্লাসগুলো একটু দেখে নেবেন। এতে করে যেটা হবে, পূর্বের ক্লাস পাশাপাশি এই ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী করতে আপনার জন্য সুবিধা হবে।
তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।